2008-এর ঘটনা আর কি। তখন আমিও ছোট, রীতিমতো ছোটই। তো মাদ্রাসায় পড়াকালীন তার হুজুর যে ছিল, ওই হুজুরে প্রত্যেক বাচ্চা থেকে তার একটু বেশি আদর করতো। তোমার বাইরে হ্যাঁ, পড়ালেখার দিক দিয়ে ভালো ছিল, এই কারণে তার একটু বেশি আদর করতো, যে কারণে সে অল্প দিনে হাফিজ এটা কমপ্লিট করতে পারছে। তো এর মাঝে হয়েছে কি, হুজুরে যখন যত বাচ্চা কাচ্চা আছে সবাই পড়াইতো, তার মাঝে হুজুর আবার কাজও করতো, কবিরাজি করতো। এরকম কারো সমস্যা হলে জিন এগুলা সে আর কি কবিরাজি টবিরাজি করতো আর কি। তো আমার বাড়িটা, আমরা আবার ফকির বংশ। তো যেহেতু ফকির বংশ, এই জিন এগুলা আমাদের বংশগতভাবে এগুলা প্রত্যেক একজন মানে এক পরিবারে একজন আর কি থাইকা যাইতেছে। দুইটা জিন আছে, এই দুইটা জিন মানে বংশগত ভাবে আর কি এই থাইকা যায় আর কি, কারো না কারো যে বাঁচত নামাজ টামাজ পড়ে তার ভিতরে থাইকা যায়। তো আমার এই সে হুজুরের নাম ছিল আবার কালাম হুজুর। কালাম হুজুরে কি করলো, যখন বুঝতে পারলো উপস্থিতি যে ছেলেটার ভিতরে অন্য কিছু একটা আছে, তো সেই ছেলেটাকে দিয়া কাজে লাগানোর জন্য জিন হাজির করতো। এটা আবার আমরা কেউ জানতাম না যে জিন হাজির করতো। ছেলেও তো জিন হাজির বা যাওয়ার পরে তো সে কিছু বলতে পারতো না বা আমাদের কিছু জানাইবো এরকম, তো সে বুঝতে পারছে না। তো একদিন হইল কি, আমাদের গ্রামে একজন প্রভাবশালী, খুব বড় আর কি প্রভাবশালী, সেই প্রভাবশালী বাড়িতে কালাম হুজুরে ডাকছে। সেই কালাম হুজুরে আসছে, আসার পরে ওই যে প্রভাবশালী ব্যক্তি যে আছে হ্যাঁ ডাইকে আনছে হুজুরে ডাইকে আনার পরে এই প্রভাবশালী ব্যক্তি কালাম হুজুরে বলছে যে এই তাদের যাবতীয় সমস্যা দেখছে, যে ব্যবসায় উন্নতি হইতেছে না, ঋণে ব্যাংক ভর্তি ঋণ, মেয়ের বিয়া হইতেছে না, বা একটা বিয়া হয়েছে ওটা আবার আয়া পড়ছে, তো অনেক সমস্যা তাদের, পারিবারিক সমস্যা। হুজুরে আইসা এরা কোনো কিছু না বইলা ওই ছেলেটার নাম ছিল আমার রাজন। তোমার যে ভাই, আমার ভাই, এই রাজন ডাইকে নিয়ে আসছে। রাজন আসার পরে বলছে তুমি সুন্দর করে উজু করে আসো। উজু করে নিয়ে আসার পরে হুজুরে এক গ্লাস পানি নিয়ে ওই পানিটা ছেলেরে চূড়া বইলা পুরা থুতু দিয়া খাওয়াই দিল। খাওয়া দেওয়ার পরে ঘরে লাইট নিভাই দিল। নিভাই দেওয়ার পরে এই ছেলেটারে আর কি এই জিন হাজির করার লাগে, যা যা করার লাগে হুজুরে তা করলো। আমরা কখনো ভাবি না যে ছেলের দিয়া হুজুরে এরকম কিছু কবিরাজি করে বা এরকম অনেক কিছু করে, আমরা জানতাম না। হুট করে ছেলেটার ভিতরে আমরা অন্যরকম লক্ষ্য করলাম যে যখন হুজুরে বলছে যে তুমি মনে মনে তাকে স্মরণ করো যে তোমার কাছে আসতে চায়, এরকম বলছে আর কি। তো ভালো, ছেলেও স্মরণ করতেছে, আগরবাতি মোমবাতি জ্বালাল, খুব ভয়াবহ একটা আর কি মানে অন্ধকার পরিবেশ হয়ে গেছে আর কি। সব ধুম মারা আছে। হুজুরে বলতেছে কেউ একটা বাড়তি কথা বলবেন না, যারা যারা ছিল আর কি। আমিও ছাত্র ছিলাম, খুব ভয় আর কি, এক সাইডে বসে আছে। হুট করে ছেলেটা কি করলো, শরীরটা এমন একটা ঝাঁকিয়ে এলো ছেলের, যখন বোঝাইতেছে ছেলের ভিতরে যখন কিছু একটা বাইরে যেতেছে, ছেলের ভিতর থেকে যখন কিছু একটা বাইরে যেতেছে, তারপর লক্ষ্য করলাম যে না বাইরে যেতেছে না, কিছু একটা তার ভিতরে প্রবেশ করতেছে। তো ছেলের কণ্ঠ গেল পাল্টা, একদম অন্যরকম, স্বাভাবিক না, একদম অস্বাভাবিক হয়ে গেছে তার কণ্ঠ। তার চোখ হয়ে গেছে একদম ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর যেটা আমরা কখনো দেখি নাই। কিছু একটা হাজির হয়েছে, আর চোখ লাল বর্ণ হয়ে গেছে। হুজুরে মন্ত্র পড়তেছে। তো হুজুরের কিছু কেরাসমতি করার পরে দেয়া হুজুরে সুন্দর করে তারে সালাম দিল। সেও হুজুরে সালাম নেওয়ার পরে হুজুরকে উল্টা আবার সালাম দিল, বা মজলিসে যারা যারা ছিল সবাইকে সালাম দিল। দেওয়ার পরে বলতেছে যে আমাকে কেন ডাকলি? ওই ছেলেরে বলতেছে, হ্যাঁ ওই ছেলেরে বলতেছে যে আমাকে কেন ডাকলি? তারপর বলতেছে আজকে আমরা যে ঘরে, হুজুরে বলতেছে যে আজকে আমরা যে ঘরে আছি এই মহিলার হ্যাঁ এমন কি হয়েছে যেই কারণে এই মহিলার এত সমস্যা। তারপর ওই জিনে বলতেছে যে ওই মহিলার মনে ময়লা, ওই মহিলার কোনো কিছু থাকবো না, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবো না। ওই মহিলা অনেক শিল্পপতি ছিল, তার 20-25 কাঠা জায়গা ছিল, বাজারের দোকান ছিল, আড়ত ছিল, হ্যাঁ খুব মানে খায় কি পরে না ধনী ব্যক্তি, অনেক ধনী ব্যক্তি ছিল। তো এই কথা শোনার পরে ওই মহিলা বলতেছে যে আমার
এগুলো সব তো চলে গেলে পরে কি আমি এগুলো ফিরে পাবো? জিনটা বলতেছে যে পাইবা, এই বংশের কেউ একজন পাইয়া যাব। আর উল্লেখ করে বলে নাই জিনেদের কথা এরকম হয় যে পুরা বাংলায় বলে না, তারা বলে ঠিকই কিন্তু বাংলায় বলে না। বুঝছি। হ্যাঁ, যে তোমার কোন বংশধর এটা পাওয়া যাবে সম্পূর্ণটা, এই কথা মানে বলে এদের বংশের ভিতরে একজন না একজন পাইবো। পরে বলছে এইগুলা থেকে কি এখন আমরা কি সবকিছু আর আগের মতো কি ফিরে পাবার পারি না? জিনা আবার বলতেছে যে তোমাদের মনে মনে অনেক ময়লা, এই ময়লার কারণে তোমরা আর এগুলা পাইবা না, হাতছাড়া হয়ে যাবে। তারপর কিছুদিন যাওয়ার পরে দেখা গেল ওই লোকে 20 লাখ টাকার আলু কিনছিল তার আড়তে। ওই যে লোকে হ্যাঁ। বাড়িতে ডাইকা নিছে হুজুরবে। হ্যাঁ, ওই ব্যক্তির 20 লাখ টাকা আলু চালানে ঢুকাইছিল আর কি, বস্তা করে ঢুকাইছিল। হুট করে খবর হয়ে গেছে তার আলু সব পচে গেছে। ভয়ঙ্কর। মানে তার এত টাকার আলু পচে যাওয়াতে তাদের ব্যাংকের মধ্যে যে এই লোন যে আনছিল আর কি, এই লোন গুলা দিতে পারে নাই। যে কারণে তার কি করতে হলো, জায়গা বিক্রি করতে হলো। যে কিছু জায়গা বিক্রি করলো, বিক্রি করার পরে আবার নতুন করে ব্যবসা শুরু করবার চেষ্টা করলো। দেখা গেলো আবার আরেক সমস্যা। এই লোকেরই। হ্যাঁ, এই লোকের আবার একটা সমস্যা ধরো, যে সে যেটা দিয়ে টাকা ইনভেস্ট করতেছে এই টাকাটা নষ্ট হয়ে যেতেছে। এইটাই ক্ষতিগ্রস্ত হইতাছে। হ্যাঁ, সে কোনোভাবে স্বাবলম্বী আর হয়ে উঠতে পারতেছে না। আর যেহেতু সে অনেক বড় ব্যবসায়ী, ছোট কোনো ব্যবসা তাদের মন নাই, সে চায় অনেক বড় কিছু করতে, কিন্তু যে যেটার ভিতরে টাকা ইনভেস্ট করে ওটাতে লস খায়, মার খায়। তো এইভাবে ব্যাংকের থেকে টাকা লোন, ভাইয়ের কাছ থেকে বা পরিচিত ব্যবসায়ী যারা ছিল তাদের কাছ থেকে নিতে নিতে সে অনেক টাকা ঋণ করে ফেলছে। অবশেষে কি করলো, ঋণের চাপে সে জায়গা জমি যা ছিল 25 কাঠা মাটি আস্তে আস্তে সব শেষ হয়ে গেল। তো দিনের কথা এখানে সত্যি হলো, সবকিছু শেষ হয়ে গেল। তারপরে এই তার যে জায়গাগুলা ছিল এই জায়গাগুলা আবার তার যে ভাই ছিল, তার ছোট ভাই, যার হারাইছে সে ছিল সবার বড়, আর যে পাইছে সে হলো সবার ছোট। মাঝখানে আরো 2 ভাই ছিল, তারা 4 ভাই ছিল। এইসব ছোট ভাই সম্পূর্ণটা কিনে সে স্বাবলম্বী হয়েছে, আর বড় ভাই এই পর্যন্ত এখনো নিশ্চয়ই আছে। তাহলে কি যে জিনে যে বলছিল যে তোমাদের মধ্যে একজনে পাইবো, তো এটাই মানে বলার ছিল আমার জীবনে আর কি, জিনের মুখ থেকে কথা শোনা আর সেটা বাস্তবে যে প্রমাণিত হওয়া, এটা আমার একটা জীবনে একটা ছিল। আর আমার এই চাচাতো ভাই রাজন, সে যে মানে আমাদের যে বংশের যে জিনগুলা আছে আর কি, তাদের সঠিকভাবে সত্য কথা বলে, এটারও আমরা একটা প্রমাণ পাইছি। এটা এখনো গ্রামের মধ্যে সবাই বইলা বেড়ায় যে এমন ছেলেটা এমন কিছু বলছিল, যে কারণে। তো এই ছিল তাহলে এই ঘটনাতে আমরা বুঝলাম মানে মন যদি পরিষ্কার না থাকে জি। তোমার, তাহলে তুমি কোনো কাজেই আগাইতে পারবে না। যে এটাই আমরা এতটুকু এখান থেকে শিখতে পারি, যে কোনো কিছু করলে সততার ভিতরে যদি না করা হয় এগুলোর ভিতরে কোনো বরকত থাকে বরকত না। থাকবে। যে কারণে তার এত কোটি কোটি টাকার মতন সে ঋণে পড়ে সবকিছু লস। এখন পথের ফকির, এই পর্যন্ত ফকির সে, এই বিগত 12 বছর ধরে এখনো ফকিরই আছে, সে আর উঠতে পারলো না কোনো। ধন্যবাদ, আমার এই ছিল আর কি। যাই হোক, অনেক দুঃখের ঘটনা শুনলাম।